আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা আমরা সবাই জানি, কিন্তু আদৌ কি আমরা জানি যে এই নামটা আদৌ আসলো কোথা থেকে, আর এই নামটা আদৌ বোঝাতে কি চায়, কে এই নামটা দিল, এই সম্বন্ধে কি আমাদের কখনো কোয়েশ্চেন জেগেছে মস্তিষ্কে? আজকের ক্লাসে আমরা এই জিনিস নিয়েই আলোচনা করব, কে এই নামটা দিল, আসলে এই দ্বিপদ নামকরণ বা সায়েন্টিফিক নেম কোথা থেকে এলো, কখন এলো, কিভাবে এলো, কি বোঝাতে চায় এই নামের মাধ্যমে, এই সব কিছুই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো হ্যালো বাচ্চা লোক, কেমন আছো তোমরা সবাই? আজকে বং বায়োর নতুন আরেকটা ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমরা কভার করব ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ফার্স্টে আমরা যদি ট্যাক্সোনমিক হায়ারার্কি কী এই জিনিসটা যদি জানতে চাই, তাহলে আমাদের জানতে হবে যে এই জিনিসটা আদৌ আসলো কোথা থেকে। তা আমরা যখন 70s বা 70s বলা ভুল, মানে 1700 খ্রিস্টাব্দ 1800 খ্রিস্টাব্দ এই সময়কার বা তার আগেকার সময়ে যখন আমরা কোনো রকম জীব দেখতাম, বা এখনও যখন আমরা যে কোনো ধরনের জীব দেখি, সেই জীবটাকে বা যে সবজি হোক, ফল হোক, প্রাণী হোক, যা ইচ্ছা হয়ে যাক, সেই জিনিসটাকে আমরা আমাদের লোকাল নাম থেকে বেশি ভালোভাবে চিনি। যে যেমন যদি আমরা একটা আমের কথা যেমন ফার্স্টে বললাম, ওই আমের কথা যদি আমি বলি, তাহলে আমরা ওই আমটাকে কীভাবে ডাকছি বাংলায় আমরা বলছি ওটাকে আম, ইংলিশে ওটাকে আবার ম্যাঙ্গো বলা হচ্ছে, আবার আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে ওই জিনিসটা হয়তো আলাদা আলাদা নাম। তাহলে এখন যদি একটা বাঙালি বিজ্ঞানী আর একটা যদি ফ্রান্স বা আমেরিকার অন্য কোনো একজন বিজ্ঞানী একসাথে কোনো একটা প্রজেক্টে বা কোনো একটা রিসার্চে কাজ করতে আসে, তাহলে তাদের কি ওই একটা জিনিস নিয়ে কাজ করতে বিভিন্ন রকম নাম নিয়ে অসুবিধা হবে? তাই জন্য এমন একটা প্রসেস বা এমন একটা পদ্ধতি এলো, যেটা কিনা এমন একটা নাম ঠিক করলো প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা উদ্ভিদের, প্রত্যেকটা প্রাণীর, যেটা কিনা সব জায়গায় সেম থাকবে। যদি আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হয়, তাহলে সেটা ভারতেও ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আমেরিকাতেও ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, স্পেনে আমেরিকা, স্পেন, ফ্রান্স, বাংলাদেশ, পাকিস্তান, যেখানেই হয়ে যাক না কেন, সেখানে সব জায়গাতে এটা ম্যাঙ্গিফেরা ইন্ডিকাই নাম হবে। তাহলে কি হলো, একটা জীবকে আমি একটা পার্টিকুলার নাম দিয়েই সারা বিশ্বে সেটাকে জানতে পারলাম। তো এবার এলো কোথা থেকে এই জিনিসটা, এলো কোথা থেকে, সেই জিনিসটা আমাদের জানার জন্য আমাদের জানতে হবে যে এটা স্টার্ট কে করলো। ফার্স্ট এই যে পদ্ধতিটা দিয়েছিলেন সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। কত খ্রিস্টাব্দ? 1758। আমি এই যে ছোট ছোট ডেটাগুলো বলছি, এই ডেটাগুলো থেকে কিন্তু তোমাদের এক্সামগুলোতে কোয়েশ্চেন আসবে। তা তোমরা একদম মনোযোগ সহকারে জিনিসটা শুনবে, আর পুরো টপিকটা আমি আজকে কভার করছি। তো ক্যারোলাস লিনিয়াস নামক একজন বিজ্ঞানী ছিলেন। তিনি 1758 সালে এমন একটা পদ্ধতি দিলেন, যেটা কিনা যে কোনো একটা জীবকে এমনভাবে ক্লাসিফাই করতো, এমনভাবে শ্রেণীবিন্যাসের আন্ডারে নিয়ে আসতো, যেটা কিনা আমাদের সব কিছু বা যে কোনো জীবকে অনেক বেশি ডিটেলে জানতে সাহায্য করতো। তা ওই যে শ্রেণীবিন্যাস পদ্ধতিটা, ওটা কিভাবে হতো, ওটার নাম দেওয়া হলো ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কেন দেওয়া হলো, আর হায়ারার্কি ওয়ার্ডটাই বা কী বোঝাতে চাইছে? আসলে এই ট্যাক্সোনমি হায়ারার্কি বা ক্যারোলাস লিনিয়াস যে ট্যাক্সোনমিক হায়ারার্কিটা দিয়েছিলেন, তার মধ্যে টোটাল 7খানা স্টেপ বা 7খানা ধাপ ছিল। যেখানে আমরা যদি উপর থেকে আস্তে 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 7 নম্বর, মানে 1 নম্বর ধাপ থেকে যদি 7 নম্বর ধাপে আসি, প্রাণীর সংখ্যা ক্রমশ বেড়ে যায়। কী হয়? ক্রমশ বেড়ে যায়। কেন হয়? কারণ আমরা একদম গ্রাউন্ড লেভেল থেকে যদি স্টার্ট করি, আমরা ফার্স্টে দেখে নিই যে এই হায়ারার্কি বা এই যে শ্রেণীবিন্যাস পদ্ধতি, এর মধ্যে ধাপগুলো কি কি আছে। এর মধ্যে ধাপগুলো রয়েছে, ফার্স্ট আসে কে? রাজ্য, তারপর আসে পর্ব, বিভাগটা অনলি প্লান্টের জন্য বা উদ্ভিদ এদের জন্য, তারপরে আসে শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তা এই যে 7খানা স্টেপ, এই 7খানা স্টেপের মধ্যে আমাদের একটা জিনিস বোঝাতে চায় যে কোনো একটা পার্টিকুলার জীব এই সমস্ত প্যারামিটার্সের আন্ডারে কাদের মধ্যে পড়ছে। তার ফলে কি হচ্ছে, একটা জীব সম্বন্ধে আমাদের যত কম সময়ে সবথেকে বেশি পরিমাণ ডেটা আমরা কালেক্ট করতে পারবো, সেটাই আমাদের এই যে টেবিলটা বা এই যে হায়ারার্কিটা সেটা প্রোভাইড করে। তা আমরা তো জানলাম যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। তো ক্লাস 9-এ আমরা যখন পড়ি, তখন আমাদের সবথেকে বড় সমস্যা হয় যে এই টেবিলটাকে পরপর কী করে মনে রাখবো। আমাদের পরীক্ষায় কোয়েশ্চেনেও আসে
আবার অনেক সময় বিভিন্ন ধরনের নাম ফাম লিখতে গেলেও আমাদের এর ইউজ করতেই হয়। তার জন্য আমার কাছে একটা ট্রিক রয়েছে। ট্রিকটা কি, আমরা যদি বাংলায় মনে রাখতে চাই তাহলে আমরা কি দেখলাম, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, হলো 7খানা স্টেপ। এটাকে মনে রাখবো কি করে? মনে রাখার জন্য পদ্ধতি হচ্ছে রাজা পরে সোনার বালা, সোনার বালা, গোত্র গুণেন, গুণেন প্রজাদের। রাজা কাকে বোঝাচ্ছে? রাজা বোঝাচ্ছে রাজ্যকে, পরে বোঝাচ্ছে পর্বকে, সোনা বোঝাচ্ছে শ্রেণীকে, বালা বোঝাচ্ছে বর্গকে, গোত্র তো গোত্রকেই বোঝাচ্ছে, গুণেন বোঝাচ্ছে গণকে, প্রজাদের বোঝাচ্ছে কাকে না প্রজাতিকে। তো সবই তো বুঝলাম যে এই ধাপগুলো কি, মনে রাখার উপায় সবই তো বুঝলাম, কিন্তু আদেও এই এক একটা ধাপ কি বোঝাচ্ছে, বোঝাতেটা কি চায়? সব থেকে এই যে ট্যাক্সোনমিক হায়ারার্কি, এর মধ্যে সব থেকে ছোট ইউনিট বা সব থেকে ছোট একক হলো কে না প্রজাতি। এই প্রজাতির মধ্যে সব থেকে বেশি সংখ্যক জীব থাকে। তা এই প্রজাতিটা বোঝাতে কি চায়? এই প্রজাতি এমন একটা গোষ্ঠীর প্রাণী বা এক গোষ্ঠীর জীবকে বোঝায় যারা কিনা অন্যান্য যে জীবগুলো রয়েছে তার থেকে জিনগতভাবে এবং জননগতভাবে আলাদা। মানে ওদের একটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, বা ওদের একটা ও যে নিজে, মানে আমি কি বলতে চাই, আমি আমার যে একটা ইন্ডিভিজুয়ালিটি বা আমি অন্যান্যদের থেকে কিভাবে আলাদা, সেটাই যখন অনেকগুলো জীবের মধ্যে আসছে তখনই সেটা কি বোঝাচ্ছে, প্রজাতি বোঝাচ্ছে। এবার অনেকগুলো প্রজাতি, আমি যদি একটা উদাহরণ দিই, আমি যদি একটা সাধারণ কুকুরের উদাহরণ দিই, তাহলে আমরা কি দেখতে পাই? রাস্তাঘাটে, রাস্তায় বিভিন্ন ধরনের কুকুর থাকে। অনেক প্রজাতির আমরা কুকুর দেখেছি, ল্যাব্রাডর, অ্যালসেশিয়ান, পাগ, তারপরে রাস্তার কুকুর বলে দাও, আরও অনেক ধরনের কুকুর থাকে। তা এগুলো কি দেখে আমরা বলছি এরা সবাই কুকুর, কিন্তু এদের মধ্যে কিছু কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য আমরা কি বলছি, এরা একে অপরের থেকে আলাদা। তাহলে আমরা এই যে বলছি অ্যালসেশিয়ান, ল্যাব্রাডর, পাগ, রাস্তার কুকুর, এরা সমস্ত কি আলাদা আলাদা প্রজাতি, কিন্তু আমরা যদি দেখি এরা সবাই কুকুর। তাহলে অনেকগুলো প্রজাতি মিলে যে গোষ্ঠীটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গণ। সেমভাবে অনেকগুলো গণ মিলে যে গোষ্ঠীটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গোত্র। অনেকগুলো গোত্র মিলিয়ে যে গোষ্ঠীটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বর্গ। অনেকগুলো বর্গ মিলিয়ে যে গোষ্ঠীটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে শ্রেণী। অনেকগুলো শ্রেণী মিলিয়ে যে গোষ্ঠীটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কে, পর্ব। আবার অনেকগুলো পর্ব বা কিছু সংখ্যক পর্ব মিলিয়ে যে গোষ্ঠীটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কে, রাজ্য। রাজ্য সাধারণত দু রকম হয়, একটা হচ্ছে অ্যানিম্যালিয়া, একটা হচ্ছে প্লান্টি। আচ্ছা, তো এটা আমরা বুঝে নিলাম যে এই ধাপগুলো কি, মনে রাখার ট্রিকও শিখলাম। এবার আমরা দেখব যে এর কিছু বৈশিষ্ট্য, কারণ এর যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমাদের এক্সামে আসে। তাই বৈশিষ্ট্যগুলো কি, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যা দেখতে পাচ্ছি আমরা আলাদা করে কিচ্ছু মুখস্থ করব না। আমরা দেখতে পাচ্ছি যে এই যে হায়ারার্কি, এই হায়ারার্কিতে কটা স্টেপ আছে, 7টা স্টেপ আছে, 7টা স্টেপ আছে। তাহলে এই 7টা স্টেপ কি আমাদের একটা বৈশিষ্ট্য হয়ে গেলো? হ্যাঁ হলো। এক একটা এইখানে এক একটা যে ধাপ, এক একটা যে ইউনিট রয়েছে বা এক একটা যে একক রয়েছে, এগুলো কি এক একটা ধাপের মতো কাজ করছে? হ্যাঁ করছে। তাহলে এটা কি দ্বিতীয় বৈশিষ্ট্য হয়ে গেল? আবার আমি যদি দেখি, আমি কি বললাম একদম ফার্স্টে, কি বলেছিলাম, প্রথম থেকে বা উপর থেকে নিচে আমি যত নামছি প্রাণীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার মানে রাজ্যতে একদম কম সংখ্যক প্রাণী থাকবে, তার থেকে একটু বেশি সংখ্যক প্রাণী পর্বে থাকবে, তার থেকে আরেকটু বেশি সংখ্যক শ্রেণীতে থাকবে, তার থেকে আরেকটু বেশি গোত্র বর্গতে থাকবে, এরকম করে প্রজাতিতে সব থেকে বেশি সংখ্যক প্রাণী থাকবে। বোঝা গেল? সব থেকে বেশি সংখ্যক প্রাণী কোথায় থাকছে না প্রজাতিতে থাকছে। আচ্ছা, এবার যদি আমি দেখি যে বৈশিষ্ট্যগুলো কি, না আমি উল্টো বললাম, সরি একদম উল্টো বলেছি আমি। ওপর থেকে যত আমি নিচে নামবো তত কি হচ্ছে, প্রজাতির যে সংখ্যাটা সেটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তো এই হ্রাস পেলে হচ্ছেটা কি, আমি কিভাবে বলছি, কয়েকটা প্রজাতি
কয়েকটা প্রজাতি মিলে গণ, তার মানে একটা প্রজাতিতে যদি 10 জন থাকে, একটা প্রজাতিতে যদি 10 জন থাকে, এরকম করে 10টা প্রজাতি মানে 100 জন মিলে একটা গণ। একটা গণে কজন রয়েছে? 100 জন রয়েছে। এরকম করে 10টা গণ, তাহলে হয়ে গেল কত? 1000। এইভাবে রাজ্যতে কত থাকবে? অনেক বেশি সংখ্যক প্রাণী থাকবে কিনা? থাকবে। তাহলে সবথেকে কম সংখ্যক কোথায় থাকছে? প্রজাতিতে থাকছে। আর সবথেকে বেশি সংখ্যক কোথায় থাকছে? রাজ্যে থাকছে। প্রাণীর সংখ্যা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের 3টে বৈশিষ্ট্য কি হলো? 7টা ধাপ থাকবে, প্রত্যেকটা একক এক একটা ধাপের মতো কাজ করছে। আর ওপর থেকে যত নিচে যাচ্ছি আমি, প্রাণীর সংখ্যা ক্রমশ কী হচ্ছে? হ্রাস পাচ্ছে। তা আমি ট্যাক্সোনমিক হায়ারার্কির একদম ডিটেলস কি জানতে পেরেছি। তোমাদের যদি এই লেকচারটা দেখার পর বা এই জিনিসগুলো শোনার পর কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ পরের দিন আমরা RH হুইটেকারের ক্লাসিফিকেশান বা 5 রাজ্য শ্রেণীবিন্যাসটা আলোচনা করব। তো আজকের জন্য এইটুকু। অনেক অনেক ধন্যবাদ।